পত্রিকায় মিডিয়াতে দেখেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এখন বক্তব্য নিয়ে আসছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ভিপি নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। সবাই খান। আজকে জাতীয় সাংবাদিক কোনো রকম কোনো শব্দ হবে না, শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ কেউ করবেন না। সাংবাদিক সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রথমেই কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদেরকে টিভি ক্যামেরাগুলোকে আগে সামনে দাঁড়াতে দেন। অভিনন্দন টিভি ক্যামেরাগুলোকে আগে সামনে থাকতে দেন, তারপরে পর্যায়ক্রমে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া অনলাইন লাইন দিয়ে যারা আছেন তারা পর্যায়ক্রমে আসেন। আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ধরেন গত 15-16 বছরে যারা সাংবাদিকতা করেছে, দেখা গেছে যে সরকারি দলের নেতাদের নামে সংবাদ পরিবেশন করলে কিংবা তাদের বিরুদ্ধে লিখলে নানানভাবে নাজেহাল হতে হতো, হয়রানির শিকার হতে হতো। এমনকি বড় বড় দুর্নীতি নিউজ করতে গিয়ে কিংবা বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI DGF-এরও হুমকির শিকার হতে হয়েছে। এমনকি অনেক সাংবাদিককে কিন্তু দেশও ছাড়তে হয়েছে। আবার এটাও ঠিক যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী কিছু সুবিধাভোগী মানুষ তৈরি হয়েছে, যে যারা নিজেদের সুবিধার জন্য বিভিন্ন মানুষকে যাকে তাকে আসলে ফ্যাসিবাদের দোসর কিংবা আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিয়েও অনেককে নাজেহাল করছে, যার ফলে অনেকের জন্য বিভিন্ন হাউসে কাজ করা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এরকম আমাদের কাছে অনেকেই আসে, মেইনস্ট্রিম সাংবাদিকতার সাথে যারা জড়িত আছেন তারাও। গতকাল কি আমাদের কাছে সময় টিভির একজন সিনিয়র সাংবাদিক ফোন করে জানিয়েছেন যে আমি জানি না আমাদের এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে তারা বোধহয় তাদেরকে নাকি 10 জনের তালিকা ওই কোম্পানির যারা ইনভেস্টর সিটি গ্রুপ তাদেরকে বলেছে এদেরকে সরাতে হবে এবং এখানে আমাদের পরামর্শে চলবে, তাহলে আপনারা যদি না শুনেন তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে। প্রথমত আমরা মনে করি যে গণমাধ্যম তার মতো চলবে। গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার জন্য আমাদের সবসময় সোচ্চার ভূমিকা ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, রাষ্ট্র রাজনীতির সংস্কারের কথা বলছি। মানুষ কিন্তু আমরা পুরানোরাই আছি, কাজেই হঠাৎ করে তো পরিবর্তন হবে। এই মানুষের মানসিকতায় যদি পরিবর্তন না হয়, তাদের মূল্যবোধের যদি পরিবর্তন না হয়, তাহলে রাষ্ট্র কিংবা রাজনীতির সংস্কার করেও এই পরিবর্তনকে খুব বেশি স্থায়ী করা যাবে না। সেজন্য আমাদের মানসিকতারও সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার প্রয়োজন। এখন আওয়ামী লীগ গত 15-16 বছরে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে লুটপাট, দখলদারি করেছে। এখন যদি আবার আমরা যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি বা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম, তারা যদি আবার আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে আপনার নিজের দলের একটা সম্পত্তি হিসেবে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, যে মুক্তিযুদ্ধ তাদেরই অ্যাসেট, তারাই করেছে, এর বাইরে কেউ মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সাথে জড়িত না, তারাই মুক্তিযুদ্ধের চেতনার ঠিকানা। তো যার ফলে তারা সেই সময় যেমন বিভিন্ন মানুষকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নানানভাবে ট্যাগ দিয়েছে, তাদেরকে হামলা করেছে, হয়রানি করেছে। তো এখন আবার এই গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করে আমরা অনেকেই কিন্তু আবার আমাদের প্রতিপক্ষ কিংবা যাদেরকে আমাদেরকে দুর্বল মনে হয় তাদের উপরে আবার আমরা অনেকেই কিন্তু খবরদারি করছি। এটা ঠিক না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষ তো হতাশ হবে, যে একটা বৃহৎ পরিবর্তনের জন্য ছাত্র, শ্রমিক, জনতা, সকল শ্রেণী পেশার নাগরিক, নারী, পুরুষ রাস্তায় নেমে এসেছিল। সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আমি মনে করি যে আমাদের সকলকে কাজ করা দরকার। বিশেষ করে সেখানে সাংবাদিক কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে মফস্বলের যারা
সাংবাদিক আছেন, যে ঠিক যে মফস্বলের সাংবাদিকদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা সেটা আসলে খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনারা দাবি তোলেন যে প্রকৃত অর্থে যারা এই পেশার সাথে জড়িত থাকবে তারাও যেন সম্মানের সাথে একটা সম্মানজনক বেতন তারা পায়, এবং অনেকগুলো প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তারা ঠিকঠাক মতো বেতনও দেয়, যার ফলে আপনার যারা এখানে কাজ করে তাদেরও একটা মানবতার জীবনযাপন করতে হয়। সেক্ষেত্রে আমরা সবসময় সাংবাদিকদের পক্ষে ছিলাম, আছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, এবং যেই গণতন্ত্র ভোটাধিকারের জন্য গত 16 বছর এইখানে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মানুষ অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে, সামনে যেন সেই অধিকার খর্ব না করা হয়। আমাদের নাগরিকদের ভোটের অধিকারকে সুরক্ষার জন্য আমাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু সংস্কার আনা দরকার, আইনের কিছু পরিবর্তন করা দরকার, এবং এই যে 5 বছর পর পর নির্বাচন নিয়ে আমরা দেশে দীর্ঘদিন ধরে সংকট দেখেছি। কেয়ারটেকার গভর্নমেন্ট 91 সালে গঠিত হলেও তারপর থেকেও দেখবেন যে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে, এটি নিয়ে কিন্তু 5 বছর পর পর হরতাল, অবরোধ, আন্দোলন সংগ্রাম হয়েছে। সুতরাং আমরা বলছি যে আমরা আর এই বারবার আন্দোলন সংগ্রাম করতে চাই না। এইবার নির্বাচনকালীন সময় কি ধরনের সরকার হবে তার একটা রূপরেখা, তার একটা ব্যবস্থা এইবার আমাদেরকে যেতে হবে। নির্বাচনকালীন সরকার কেমন হবে, সংসদে কিংবা সরকার গঠন করে সরকারি দল যারা হবে তারা যেন একক আধিপত্য না করতে পারে, সেজন্য আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা সংখ্যানুপাতিক নির্বাচন এই বিষয়গুলো আমরা বলছি। এই পরিবর্তনগুলো যদি আসে তাহলে হয়তো রাষ্ট্র ব্যবস্থার কিছুটা পরিবর্তন হবে, এবং মানুষ যে আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেটার কিছুটা বাস্তবায়ন হবে। কিন্তু যদি একটা মানে শুধুমাত্র রাতারাতি আসলে একটা নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু যেইটাও সেই করতে হবে, খুব বেশি পরিবর্তন হবে না যদি ব্যবস্থার পরিবর্তন না হয়, বিধির পরিবর্তন না হয়। এই ঢাকা শহরে দেখেন, এই ফুটপাত থেকে শুরু করে সচিবালয় বলেন, বিভিন্ন জায়গায় বলেন, যারা চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি করতো, সিস্টেম একই আছে, এখন অন্যরা করছে। তাহলে আমরা তো সিস্টেম পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। কাজে আমরা চাই যে এই সিস্টেমের পরিবর্তন হোক। সেই সিস্টেমের পরিবর্তন করতে গিয়ে যদি এই সরকারকে বছর দুয়েক সময় ক্ষমতায় থাকতে হয়, সরকারে থাকতে হয়, আমার মনে হয় না যে দেশের মানুষ সেটা নিয়ে খুব বিরোধিতা করবে। শেখ হাসিনা 16 বছর ছিল, আমরা সহ্য করেছিলাম। শেখ হাসিনার চেয়ে তো এই সরকার মানে খারাপ না। শেখ হাসিনার আমলে আমরা একটা মিছিল করতে পারি, একটা মিটিং করতে পারি, এইখানে অনেকবার প্রোগ্রামের জন্য আপনার আবেদন দিয়ে অডিটোরিয়ামটা পাইনি, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এই ক্লিয়ারেন্স লাগবে, সেই ক্লিয়ারেন্স লাগবে, আমরা করতে পারি। এখন তো আমরা বক্তব্য দিতেছি, প্রোগ্রাম করতেছি, ডিএমপির কমিশনার গেলে চা খাওয়ায়, কথা শুনে, আইজিপি কথা শুনে, উপদেষ্টারা কথা শুনে, উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, কথা বলতে পারি, ইউনূস সাহেবকেও গালি দিতে পারি। এই তো অবাধ স্বাধীনতা, এটা তো আমাদের ফিরে এসেছে। এই সরকার তো দিচ্ছে, এই সরকার তো হাসিনার মতো আপনার কিংবা তার ডিজিএফআই এনএসআই মতো, এই সরকারের এনএসআই ডিজিএফআই তো আপনাদের হাউজে ফোন করে বলছে না তারা এটা কি নিউজ করেছে, এই নিউজ তুলে দেন। এই সাংবাদিককে তাকে চাকরিচ্যুত করেন, তাকে এলাকা ছাড়া করেন, এইটা তো এই সরকার কেউ বলছে। নির্বাচন আমাদের দীর্ঘদিনের দাবি, ভোট আমাদের দীর্ঘদিনের দাবি, যে আমরা ভোট দিতে পারি নাই, আমাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি নাই, সেটা অবশ্যই হবে। তার জন্য যদি আমাদের কিছুদিন অপেক্ষা করতে হয়, সেটা আমরা অপেক্ষা করতে পারবো না। শেখ হাসিনা যদি এই আপনার জুলাই আন্দোলনের পতন না হইতো, 5 বছর থাকতো না, তাহলে কেন আমরা এখনই নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠতেছি? নির্বাচনের জন্য আমাদের এত তাড়া কেন? আগে রাষ্ট্র সংস্কার, ব্যবস্থার পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন, তারপরে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এই যে আপনার ইউনিয়ন পরিষদের কাউন্সিলর, আপনার জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার সরিয়ে দিয়েছে। কারণ তারা ফ্যাসিবাদের আমলে বিতর্কিত নির্বাচনে, যেই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই, ভোট কেন্দ্র দখল করে তারা নির্বাচিত হয়েছে, তাদেরকে আপনার পদ থেকে সরিয়ে দিয়েছে। আমি মনে করি সঠিক কাজ করেছে। কারণ যদি আপনার এরা পদে থাকতো তাহলে এদেরকে কেন্দ্র করে ফ্যাসিবাদ শক্তিশালী হতো, ফ্যাসিবাদের আস্ফলন দেখা যেত। এখন বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত নাগরিক সেবার ক্ষেত্রে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে জনপ্রতিনিধি, কাউন্সিলর
উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, তারা যদি না থাকে এই সেবাগুলো নানানভাবে বিঘ্নিত হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে সরকার এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে পারে, এবং স্থানীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্থানীয় নির্বাচনগুলো দেয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। কারণ রাজনৈতিক দল যেই দল ক্ষমতায় ছিল আছে, তারা প্রত্যেকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। পুলিশকে ব্যবহার করে, নেতা কর্মীদেরকে ব্যবহার করে, কেন্দ্র দখল করে, প্রতিপক্ষকে মামলা দিয়ে